ভালো লাগে ভালোবাসতে, ভালো লাগে ভালোবাসার গল্প শুনতে, আর ভালো লাগে ভালোবাসার গল্প শোনাতেও। ভালো লাগে এক মনের সূক্ষ্ম তারের উপর দিয়ে আরেক মনের খাঁচায় প্রবেশ করতে। তাই আমি অভিজিৎ আবারও দুটো ভিন্ন মনের খবর নিতে বা দিতে চলে এসেছি আপনাদের কাছে। স্টোরিম্যানিয়া ক্লাব ক্লাসিক্সে আজকের গল্প পাঠিয়েছেন চেন্নাই থেকে লেখিকা পদ্মরাগ। তার কলমে আমরা শুনব এক নস্ট্যালজিক গল্প, প্রেম নস্ট্যালজিয়া। এখন থেকে আপনারাও চাইলে পাঠাতে পারেন আপনাদের নিজেদের লেখা গল্প, আর আমরাও তা পড়ে শোনাবো আপনাদের। পূর্বে অনুরক্তি গল্পে রিয়া দত্ত কমেন্ট করেছেন তার এই গল্পটি শুনে নিজের বিবাহিত জীবনের প্রথম দিনের কথাগুলো মনে পড়ে গেছে। তিনি এমন রোম্যান্টিক গল্প আমাদের চ্যানেলে আরও শুনতে চান। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের কমেন্ট পেলে আমাদেরও খুব ভালো লাগে কাজ করতে। তাই এবার থেকে ক্লাবের নিয়মিত শ্রোতা বন্ধুদের জন্য থাকবে তাদের মন মতো গল্প। তাই কমেন্ট করে জানাও কেমন ধরনের গল্প তোমরা শুনতে চাও। আর তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়া হোক, তাহলে কমেন্ট করতে ভুলো না। সেখান থেকে সেরা কমেন্টগুলো বেছে নেব আমরা এবং সেগুলোই পড়ে শোনাবো তোমাদের। আর পরের গল্পটি থাকবে শুধুমাত্র তোমার জন্য, যেমন আজকের এই গল্পটি রিয়া তোমার জন্য। এই ওয়েট, আরও একটা কথা বলতে তো ভুলেই গেলাম। আচ্ছা, তোমরা কি কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমাদের আরও একটি চ্যানেল, হালকাটুনস। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রইল, অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো এখন বরং গল্পটা শুনে নিই। কলেজে জার্নালিজম ক্লাসে একটা পেস্ট্রি হাতে নিয়ে খেতে খেতে ঢুকছিল জার্নালিজমের প্রথম বর্ষের স্টুডেন্ট ট্রিনা। আজকেই তার প্রথম ক্লাস। দরজার কাছে আসতেই একজন এমন জোরে ধাক্কা মারল যে তার হাত থেকে পেস্ট্রিটা পড়ে গেল। ট্রিনার ভারী আফসোস হলো। পেস্ট্রিটা তার অর্ধেকও খাওয়া হয়নি, আর এইভাবে ধাক্কা লেগে পড়ে গেল। দোষ যে তখন তাকে ধাক্কাটা মেরেছে সে সরি বলে প্রায় চমকে বলে উঠল, আরে ত্রিনা, তুই? ঐশিক, তুই? ত্রিনাও চমকে উঠল তাকে ধাক্কা মারা ছেলেটিকে দেখে। ত্রিনা আর ঐশিক একই স্কুলে পড়তো। অবশ্য তেমন একটা বন্ধুত্ব তাদের মধ্যে ছিল না, কারণ ত্রিনা খুব কম স্কুলে আসতো। এই পরীক্ষার সময় ছাড়া তাকে প্রায় দেখাই যেত না। সেই ত্রিনা আর ঐশিক স্কুল পাশ করে এখন একই কলেজে জার্নালিজম নিয়ে ভর্তি হয়েছে। যদিও আজকেই তারা দুজনেই এটা জানতে পারল। এরপর থেকে তারা ক্লাসে প্রায় পাশাপাশিই বসতো। কিন্তু স্কুলের মতো কলেজেও খুব কম আসতো ত্রিনা। ঐশিক একদিন জিজ্ঞেস করতে সে বলল, আমি জার্নালিজম নিয়ে পড়তে চাইনি। অবশ্য আমার তো পড়াশোনা করতেই ভালো লাগে না। তাহলে তোর কি ভালো লাগে? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো ঐশিক। ত্রিনা প্রবল উৎসাহ নিয়ে বলল, আমার পেস্ট্রি বানাতে ভালো লাগে। আমি পেস্ট্রি শেফ হতে চেয়েছিলাম, কিন্তু স্যার বললেন যে পেস্ট্রি বানাতে জানলেও বিজনেসটা আমার দ্বারা ঠিক হবে না। তাই অগত্যা ফুড জার্নালিজম নিয়ে পড়াশোনা করছি। কে তোর স্যার? নিয়ে যাব তোকে একদিন তার কাছে, কেমন? সেদিন ক্লাসে স্যার চলে আসতে আর কোনো কথা হলো না। পরে একদিন কলেজের শেষে ত্রিনা ঐশিককে বলল, চল তোকে আজ পেস্ট্রি খাওয়াবো। তোর পেস্ট্রি খেতে এত ভালো লাগে? ঐশিক হেসে বলাতে ত্রিনা হেসে উত্তর দিল, পেস্ট্রি, কেক, ডেজার্ট আমার ফেভারিট। ছোট থেকেই আমি পেস্ট্রি শপের সামনে দাঁড়িয়ে থাকতাম। তোকে আজ সেই পেস্ট্রি শপের কাছেই নিয়ে যাব। ত্রিনার সাথে ঐশিক পেস্ট্রি নামের একটি পেস্ট্রি শপের সামনে এসে অবাক হয়ে বলল, তুই এই পেস্ট্রি শপে আসিস? সেই ছোট্ট থেকে। তখন ক্লাস 1-এ পড়ি বোধ হয়। শপের বাইরে কাঁচ থেকে শোকেসে সাজানো নানা রকম পেস্ট্রি আর কেক দেখতাম। বাবা মায়ের সাথে মাঝে মাঝে খেতেও আসতাম। এখান থেকেই তো আমি স্কুল বাসে উঠতাম, তাই আরও সময় পেতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক পেস্ট্রি দেখার। তারপরে ঐশিক এবারে সত্যি আগ্রহ নিয়ে শুনতে চাইল তারপরেরটা। ত্রিনা তার সাথে এক ক্লাসে পড়লেও সে তার এই পেস্ট্রি প্রীতির ব্যাপারে কিছুই জানত না। ত্রিনা তখন বলে গেল, রোজ রোজ কত নতুন নতুন ফ্লেভারের কেক পেস্ট্রি সাজানো দেখতাম। তারপরে একদিন দেখি সব থেকে একটা 16-17 বছরের ছেলে বেরিয়ে এলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে।
আমি ভাবলাম ওরকম হ্যাংলার মতন তাকিয়ে থাকি বলেই হয়তো সেই ছেলেটা আমাকে বকুনি দিতে আসছে। আমি সেখান থেকে ছুটতে পালাতে যাব কি যাব না, অমনি দেখি ছেলেটা আমার হাত ধরলো জানিস। তারপরে আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে এক থালা পেস্ট্রি এনে আমার সামনে রাখলো। ফ্রিতে খাওয়ার কথা শুনেই আমি গপাগপ একটার পর একটা মুখে তুলে দিলাম। আমার এখনও মনে আছে জানিস ওইগুলোর স্বাদ। আহা কি স্বাদ, পুরো অন্য ফ্লেভার ছিল ব্রো। পেস্ট্রির একদিকে স্ট্রবেরি আর একদিকে ভ্যানিলা ফ্লেভার, সেই টেস্ট। এরকম পেস্ট্রি কিন্তু আমি এর আগে কখনো খাইনি। ছেলেটিকে বললাম আমাকে পেস্ট্রি বানানো শেখাবে, সে রাজি হলো। সেই থেকেই সেই আমার স্যার। আর তার থেকে সময় পেলেই আমি কেক পেস্ট্রি বানানো শিখি। স্যার যে কত নতুন নতুন ফ্লেভারের পেস্ট্রি বানাতে জানে, তার সব নতুন এক্সপেরিমেন্ট আমিই প্রথমে টেস্ট করি জানিস। কারণ অবশ্য পরে জেনেছিলাম। কারণ কি কারণ? এবারে ঐশীকে একটু নির্লিপ্তভাবে জিজ্ঞেস করতে তৃণা বলল, কাউকে বলিস না এটা কেমন? এত নাম করা এই পেস্ট্রি শপ, স্যারের বাবার সময় থেকে এই পেস্ট্রি শপের বিজনেস। আমি ছোটোবেলায় যখন আসতাম তখন স্যারের বাবা এই শপে বসতেন, এখন স্যারই চালান। স্যার আসলে যখন ক্লাস 10-এ পড়তো তখন থেকে তার টেস্ট নষ্ট হয়ে যায়। স্যার এত ভালো পেস্ট্রি কেক বানায়, কিন্তু দেখ কীরকম, নিজে মুখে দিয়েই টেস্ট করতে পায় না। স্যারের কাছে নুন আর চিনি দুজনেরই টেস্ট একই, টক ঝাল তিতো কোনো কিছুই স্যার টেস্ট পায় না। আসলে সব খাবারই স্যারের কাছে টেস্টলেস। ও, তো উনি টেস্ট কেন পান না? সে কথা জিজ্ঞেস করিস না। তৃণা এটুকু বলেই মাথা নিচু করল। ঐশী আর কিছু বলল না। সামনে টেস্টি পেস্ট্রি দেখিয়ে তৃণা বলল, চল স্যারের সাথে তোর পরিচয় করাই। তৃণা এগিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে ধরে নিয়ে ঐশিক বলল, এই তৃণা, আজ না হয় থাক, অন্য কোনো একদিন আসবো। ও, স্যার সম্বন্ধে এগুলো বলে তোর মন খারাপ করে দিলাম তাই না? আরে না রে, এমনি অন্য একদিন আসবো। আর তাছাড়া তোর সংকল্প স্যারও এখন শপে নেই। তৃণা অবাক চোখে ঐশিককে দেখে বলল, তুই জানলি কি করে স্যারের নাম? আমি তো বলিনি তোকে এর আগে স্যারের নাম। আর স্যার যে শপে নেই সেটাই বা কি করে জানলি তুই? ঐশিক নিজেকে একটু সামলে নিয়ে বলল, না মানে ওই এত বড় নাম করা একটা পেস্ট্রি শপ, এই টেস্টি পেস্ট্রি, আর তার মালিকের নাম আমি জানবো না? আর তাছাড়া তুই তো এতক্ষণ শপের বাইরে আমার সাথে দাঁড়িয়ে আছিস, তোর স্যার থাকলে তো নিশ্চয়ই এতক্ষণ বেরিয়ে আসতো, তাই না? হ্যাঁ, তুই বলতে মনে পড়লো, স্যার প্রতি মাসে আজকের দিনে ডাক্তার দেখাতে যায়। আচ্ছা চল, যেদিন স্যার থাকবে সেদিন আসবো। বলে তৃণা হাঁটা লাগাতে ঐশিক তার পিছন পিছন যেতে যেতে ভাবছিল তাকে আর যেন এখানে আসতে না হয়। সাইকিয়াট্রিস্টের চেম্বারে বসেছিল টেস্টি পেস্ট্রির মালিক সংকল্প। বয়স তার কম, কিন্তু এর মধ্যেই তার পেস্ট্রি শপ আর তার বানানো পেস্ট্রি বিখ্যাত। সকাল থেকেই তার পেস্ট্রি শপে ভিড় হয়ে যায়, আর প্রত্যেকের প্রায় এক ডিমান্ড, সংকল্পর বানানো পেস্ট্রি চাই। কিন্তু যে এত ভালো পেস্ট্রি বানায় সে নিজে কখনো তার টেস্ট করতে পারে না, কারণ সে কোনো টেস্ট পায় না। ক্লাস 10 থেকেই আন্দাজ করে করে সে পেস্ট্রির উপকরণ ব্যবহার করে। আজ কয়েক বছর হতে চলল সে সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। প্রথমে অবশ্য তার বাড়ির লোকজন তাকে নিউরোলজিস্টকে দেখিয়েছে নার্ভের সমস্যা ভেবে, কিন্তু তার সব রিপোর্ট নর্মাল দেখে নিউরোলজিস্ট সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার পরামর্শ দেন। সেখানেও কোনো সুরাহা হচ্ছে না। আসলে সংকল্প ক্লাস 10-এ পড়ার সময় বা তার আগের 2 বছরের স্কুলের কোনো স্মৃতি তার মনে নেই। আর সাইকিয়াট্রিস্টের অনুমান ক্লাস 10-এ পড়তে স্কুলে তার সাথে কোনো দুর্ঘটনা হয় বা এমন কোনো তিক্ত অভিজ্ঞতা হয় যার ফলে সে প্রচণ্ড মানসিক আঘাত পায়, আর তার এই টেস্টের ফিলিং নষ্ট হয়ে যায়। মানুষ কখনো কখনো কোনো ঘটনায় এমন আঘাত বা কষ্ট পায় যাতে তার কোনো ইন্দ্রিয় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সংকল্পর সাথেও সেটাই হয়েছে। আজকের সেশনেও সাইকিয়াট্রিস্ট একই কথা বলল। তোমার মনে নেই হতে পারে না, আসলে তুমি মনে করতেই চাইছো না। শুধুমাত্র ক্লাস 10 আর তার 2 বছর আগের স্মৃতি তোমার মেমরি থেকে কিভাবে ডিলিট হয়ে গেল
তোমার সাথে ওই সময় কোনো দুর্ঘটনা অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্টও হয়নি, তাহলে কিভাবে সাময়িক মেমোরি লস হয়ে গেল? অথচ ক্লাস 10-এর পর থেকে সবকিছু তোমার মনে আছে, শুধু মাঝের ওই 2-3 বছরের কোনো ঘটনাই তোমার মনে নেই। আসলে আসলে ব্যাপারটা কি জানো? তোমার ভয় হচ্ছে। তোমার ভয় হচ্ছে এই ভেবে যে মনে করলেই পুরনো সেই স্মৃতি তোমার আবার ক্ষতি করে ফেলবে, তাই তুমি সেটা কিছুতেই মনে করতে চাইছো না। সেটা কিভাবে সম্ভব? আমার যখন কিছু মনেই নেই তখন কিভাবে মনে করব কিছু? সংকল্প আগেও অনেকবার এটা বলেছে, এবারেও তাই বলল। অ্যাকচুয়ালি অনেক সময় না কোনো কিছু জোর করে মনের মধ্যে চেপে রেখে দিলে এটা হয়। তুমি ওই স্মৃতির দরজা বন্ধ করে দিয়েছ, আর ওখানে কিছুতেই যেতে চাইছো না। দরজাটা তোমাকে খুলতেই হবে সংকল্প। আরেকবার চেষ্টা করো, চোখ বন্ধ করো। সাইকিয়াট্রিস্ট বলতে সংকল্প তার চোখ বন্ধ করলো। আধো অন্ধকার রুমে সে শুধুমাত্র সাইকিয়াট্রিস্টের কথা শুনতে পাচ্ছিল। নিজের অতীতে যাও সংকল্প। তুমি কলেজে পড়ার সময়কার কথা মনে করো। মনে পড়ছে? হ্যাঁ। সংকল্প আস্তে করে হ্যাঁ বলল। এবারে সাইকিয়াট্রিস্ট বলল, এবারে আরেকটু পিছিয়ে নিজের স্কুলের স্মৃতি মনে করো, যখন তোমার ক্লাস 10। কিছু মনে পড়ছে? এবারে সংকল্প আগের থেকেও ধীরে ধীরে বলল, সব ধোঁয়াশার মতো, আবছা, অস্পষ্ট। কিছু কিছু মনে পড়ছে না। ও ও কিছু মনে পড়ছে না। মাথা ধরে উত্তেজিতভাবে চোখ খুলল সে। সাইকিয়াট্রিস্ট বলল, থাক, আগের যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো চলুক, পরের মাসে আবার ট্রাই করব। নিরাশ হয়ে সাইকিয়াট্রিস্টের চেম্বার থেকে বেরিয়ে এলো সংকল্প। আজ 8 বছর ধরে সে এইভাবে সাইকিয়াট্রিস্টের চেম্বার থেকে বেরিয়ে আসে। পরের দিন টেস্টি পেস্ট্রিতে সংকল্প একটা নতুন পেস্ট্রি বানালো। চীনা কলেজে যাওয়ার আগে এসে সেই পেস্ট্রিটা মুখে দিল। সংকল্প তার দিকে আগ্রহ নিয়ে দেখছিল। ছোট থেকে এই চীনাই তার টেস্ট মেকার, আর সে চীনার পেস্ট্রি শেখার স্যার। চীনা পেস্ট্রিটা শেষ করে তৃপ্তির সাথে জিভ চেটে বলল, বেস্ট টেস্ট স্যার, দারুণ হয়েছে খেতে। বেদানার ফ্লেভারটা খুব ভালো মিক্সড হয়েছে জানেন। মিষ্টি ঠিক আছে? সংকল্প পেস্ট্রিটা দেখে জিজ্ঞেস করতে চীনা বলল, একদম পারফেক্ট। আমি আরেকটা নেব, কলেজে নিয়ে যাব আসলে। বিশেষ কাউকে খাওয়াবার জন্য নিশ্চয়ই? হ্যাঁ। সংকল্প একটু হাসল। চীনা প্রতিবাদ করে উঠল, না না, আমার স্কুলের এক ফ্রেন্ড। আমার কলেজে প্রথম দিন জানলাম যে ওই ক্লাসে ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বয়সে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড হবে না তো আর কোন বয়সে হবে? আমার মতো বুড়ো বয়সে? সংকল্প এটা বলতেই চীনা আবার প্রতিবাদ করে উঠল, তুমি মোটেও বুড়ো নয় স্যার, আমার থেকে মাত্র 10 বছরের বড়। তোমার যে এখনো পর্যন্ত কেন একটা গার্লফ্রেন্ড হলো না, আমি সেটাই ভাবি। এই পেস্ট্রি শপে কত মেয়ে এলো, তোমায় পছন্দ করলো, কেউ কেউ প্রপোজও করলো, কিন্তু তুমি কোনোদিনও আগ্রহ দেখালে না। কলেজে যাও ত্রিনা, দেরি হয়ে যাচ্ছে। জানি গার্লফ্রেন্ডের কথা বললেই ওই এক কথা। আগে বলতে স্কুলে যাও ত্রিনা, দেরি হয়ে যাচ্ছে, এখন বলো কলেজে যাও, দেরি হয়ে যাচ্ছে। ধুর, ভালো লাগে না। বলেই চীনা তার পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। না, চীনা কিন্তু কিছু ভুল বলেনি। সংকল্প দেখতে একদম মেয়েদের যেমন সুইট কিউট ছেলে পছন্দ, তেমনই সুইট। তার ব্যবহারও খুব সফট, চুপচাপ, শান্ত, ভীষণ কম কথা বলে সংকল্প। আর এই জন্যই মেয়েরা তাকে খুব পছন্দ করে, তার সাথে বন্ধুত্ব করতে চায়। না, সংকল্প অবশ্য এসব এড়িয়ে যায়। যেমন আজকেও সে ত্রিনার কথাগুলো এড়িয়ে গেল। টেস্টি পেস্ট্রি শপের এক ডেলিভারি বয় এসে বলল, দাদা, কিছু প্রেসের লোক আপনার সাক্ষাৎকার নিতে চায়। তুমি জানো আমার উত্তর কি? তাদের গিয়ে সেটা বলে দাও। সংকল্প কখনো কোনো ইন্টারভিউ দেয় না। আসলে তার যে এই টেস্টের ফিলিং নেই, এটা তার বাড়ির লোক আর ত্রিনা ছাড়া কেউ জানে না। সে জানাতেও চায় না।
এই কারণে সে কোনো পাবলিক ইভেন্টেও অংশগ্রহণ করে না। অনেক কুকিং শো থেকে তাকে অনেক অফার করা হয়েছে, কিন্তু সে না করে দিয়েছে। গত সপ্তাহে একটা বিউটি কন্টেস্ট সংস্থা থেকে অফার এসেছে তাদের বিউটি কন্টেস্ট প্রতিযোগীদের জন্য ফ্যাট ফ্রি কেক আর পেস্ট্রি বানিয়ে দেওয়ার। সংকল্প বলেছে সে বানিয়ে দেবে, কিন্তু নিজে যাবে না সার্ভ করতে। তারা আর ফাইনাল কিছু জানায়নি। এই বিউটি কন্টেস্টকে নিয়ে সারা শহর এখন উত্তাল। এখানে এই প্রথম আন্তর্জাতিক পর্যায়ের বিউটি কন্টেস্ট হচ্ছে। নানা প্রদেশ থেকে সব সুন্দরী মেয়েরা এসেছে, যদিও এর মধ্যে একজন সকলের নজর কেড়েছে। নাম তার প্রশস্তি। এখানকার মেয়ে সে, লোকাল জনকে প্রতিনিধিত্ব করছে সে। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ব্যবহার তার। প্রশস্তি স্কুল থেকেই বিখ্যাত। তাকে দেখেই নাকি স্কুলের ছেলেদের সব মাথা ঘুরে যেত। কতজন যে কত ভাবে প্রপোজ করেছে, কিন্তু না, প্রশস্তি কাউকে পাত্তা দেয়নি। অহংকার বলে নয়, সে যাকে চায় এরা সে নয় বলে। কলেজের জার্নালিজম ক্লাসেও এই বিউটি কন্টেস্টকে ঘিরে জোর আলোচনা চলছে। এমন সময় ট্রিনা বলল, জানিস প্রশস্তি আছে না, ও না আমাদের স্কুলে ক্লাস 10 থেকে পড়েছে। যদিও ও ক্লাস 10-এর মাঝখানে ভর্তি হয় আমাদের স্কুলে। তাই তাই এইসব বলে ক্লাসের বাকিরা প্রশস্তির সম্বন্ধে আরো শুনতে ট্রিনার দিকে এগিয়ে এলো। ঐশিক তখন মনে করার চেষ্টা করছিল কে প্রশস্তি। সে আসলে মেয়েদের একটু কমই দেখে। ক্লাসের পরে ট্রিনাকে জিজ্ঞেস করতে সে বলল, আরে মনে নেই, ঠোঁটের তলায় তিল, কি লম্বা হাইট আর কি লম্বা চুল ছিল প্রশস্তিদির। প্রেয়ার লাইনে সবার মধ্যে দাঁড়ালেও আলাদা করে ও নজরে পড়তো। ও অবশ্য মাত্র 2.5 বছরের মতন ছিল আমাদের স্কুলে, আর আমরা তো তখন কেজি কিংবা ওই ক্লাস 1-2 পড়ি, তাই হয়তো তোর মনে নেই। ঐশিক তাও মনে করার চেষ্টা করছিল দেখে ট্রিনা বলল, উফ, আর মনে করতে হবে না, চল তো। রাত্রে টিভিতে আজকে যখন বিউটি কন্টেস্টের পরের রাউন্ড দেখাবে তখন দেখে নিস প্রশস্তি দিকে, কেমন? এখন চল। ট্রিনার মুখে এই চল শব্দটা শুনলেই ঐশিকের কেমন হৃদকম্পন হয়। আর আজ সেটা বেড়ে গেল যখন তার আশঙ্কা সত্যি করে ট্রিনা তাকে টেস্টি পেস্ট্রির শপে নিয়ে গেল। আজ আর কিছুতে না বলতে পারল না সে। টেস্টি পেস্ট্রির শপে এসে ট্রিনা জোরে ডাকলো, স্যার। স্যার ডাক শুনেই ঐশিক প্রায় মুখ লুকাল, কিন্তু লুকাতে পারলো কই। ট্রিনা তার হাত ধরে এনে সামনের জনকে বলল, স্যার, আমার সেই স্কুলের বন্ধু যে এখন আমার সাথে কলেজে পড়ে, ঐশিক। সংকল্প তখন গম্ভীর মুখে ঐশিককে দেখছিল। আসলে সেও গম্ভীর হয়ে থাকার ভান করছিল, আর ঐশিক তখন মুখ লুকাবার চেষ্টা করছিল। সংকল্প তাদের বলল, তোমরা বসো, তোমাদের জন্য স্পেশাল পেস্ট্রি বানিয়ে দিচ্ছে। ট্রিনা খুশি হয়ে ঐশিককে নিয়ে চেয়ারে গিয়ে বসল। কিছুক্ষণ বাদেই 2 প্লেট ডার্ক চকলেট পেস্ট্রি এলো। ট্রিনা দেখে বলল, স্যার, ডার্ক চকলেট পেস্ট্রি আমি তেমন পছন্দ করি না, তুমি তো জানো, তাও। তোমার বন্ধুর খুব পছন্দ এই ফ্লেভার। এটা শুনে ট্রিনা অবাক হয়ে ঐশিককে দেখল। তোর ডার্ক চকলেট ফেভারিট? কই, আমাকে তো কখনো বলিসনি। আর স্যার, তুমি জানলে কি করে? ট্রিনার বিস্ময় ভাব যেন কাটছিল না। এদিকে ঐশিক তখন চোখের ইশারা করে কিছু বলার চেষ্টা করছিল সংকল্পকে। সংকল্প তাকে দেখতে দেখতে বলল, আমি কাস্টমার দেখলে বুঝি কার কি পছন্দ, আর এর পছন্দ তো এর মুখে লেগে থাকে। সংকল্প তার আঙুল দিয়ে পেস্ট্রি থেকে একটু ডার্ক চকলেট নিয়ে ঐশিকের গালে লাগিয়ে দিয়ে চলে গেল। ট্রিনা তখনও অবাক হয়ে দুজনকে দেখছিল। আর ঐশিক, এই যা, এক্ষুনি মনে পড়লো আমার একটা কাজ বাকি আছে, আমি আসি, বুঝলি? বলেই হাত দিয়ে গাল মুছতে মুছতে চেয়ার ছেড়ে উঠে প্রায় এক ছুটে টেস্টি পেস্ট্রি শপ থেকে বেরিয়ে গেল। ট্রিনা হাঁ করে দরজার দিকে তাকিয়ে রইল, হাতে তার ডার্ক চকলেট পেস্ট্রি। রাতে ঐশিক টিভিতে বিউটি কন্টেস্ট দেখছিল, আর সেখানে প্রশস্তিকে দেখেই সে প্রায় গালে হাত দিয়ে খানিকক্ষণ বসে রইল। ঠিক তখনই কলিং বেল বাজতে
সে উঠে গিয়ে দরজা খুলতেই তার উপর একজন ঝাঁপিয়ে পড়ে বলল, লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে, আবার ধরা পড়ে আমায় চোখ দিয়ে ইশারা করা হচ্ছে ত্রিনাকে কিছু না বলতে। হ্যাঁ, লাগছে তো, ছাড় দাওয়াই। ঐশিক তার হাত ছাড়াতে গেলে আরো ধস্তাধস্তি বেড়ে গেল। পিসিকে সব বলে দেবো। পিসি কই? বলেই সংকল্প তার থেকে 10 বছরের ছোট পিস্তত ভাই ঐশিককে আরো জাপটে ধরল। পিসি, তোমার ছেলে কলেজে প্রেম করছে। বলে সংকল্প চিৎকার করে ঐশিককে বলল, মা মার্কেটে গেছে। আর এই শোন, ট্রিনা আমার গার্লফ্রেন্ড নয়, ঠিক আছে? আমরা জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড? আবার মিথ্যে কথা। সংকল্প ধমক দিতেই ঐশিকের চোখ আবার টিভির দিকে যেতে সে বলল, আরে সত্যি বলছি রে। আচ্ছা দাদা ভাই, তুই আমাকে সত্যি কেন বলিসনি বলতো? এই মেয়েটাই তো সেই মেয়েটা, তাই না? ভালো করে দেখ, এই দেখ। সংকল্প ঐশিককে ছেড়ে দিয়ে টিভির দিকে দেখল। স্ক্রিনে তখন প্রশস্তি র্যাম্প ওয়াক করছিল। সংকল্প কিছু বুঝতে না পেরে বলল, কোন মেয়েটা? কি রে দাদা ভাই, তুই ভুলে গেছিস? আরে আমি তখন ক্লাস 1-এ পড়ি। মায়ের শরীর খারাপ হয়েছিল না, তখন তো আমি তোদের বাড়িতেই ছিলাম কিছুদিন। তুই সেই সময় আমাকে স্কুলে নিয়ে যেতিস, আর গেটের সামনে আমার হাতে রোজ 2টো পেস্ট্রি দিয়ে বলতিস একটা আমায় খেতে আর একটা আমাদের স্কুলের নতুন ভর্তি হওয়া দিদিটাকে দিতে। এক এক দিন তুই এক এক রকমের ফ্লেভার পেস্ট্রি বানাতিস, আর আমিও ওকে গিয়ে তোর বানানো সেই পেস্ট্রিগুলো দিতাম। সেও কিছু না বলে পেস্ট্রিগুলো মুখে পুরে কেমন যেন একটা মুখ করে চলে যেত। এখন আমার মনে হয় বোধহয় ও কাঁদতে কাঁদতে চলে যেত। এটাই তো সেই দিদিটা। আরে তুই চিনিস ওকে? সংকল্প তখন টিভিতে সেই মেয়েটাকে দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে বলল, মনে পড়ছে না রে। আমার যতদূর মনে পড়ছে দাদাভাই তুই তখন টেস্ট পেতিস। সংকল্প তখন মনে করার চেষ্টা করছিল। এমন সময় দরজা খুলে তার পিসি এসে বলল, সংকল্প এসেছিস? ভালো হয়েছে, আমাকে কিছু পেস্ট্রি বানিয়ে দে না, কালকে আমার স্কুলের কয়েকজন বান্ধবী আসবে। খালি দাদাভাইকে দিয়ে কাজ করানো। ঐশিক এমন বলাতে তার মা মুখ খিচুনি দিয়ে তাকে বলল, তুই তো অকর্মা একটা, কিছুই বানাতে পারিস না। আমি পেস্ট্রি বানাতে জানা ছেলের বউ আনবো ঠিক করেছি। আমার বউমা আমাকে পেস্ট্রি বানিয়ে খাওয়াবে। এটা বলাতে সংকল্প জোরে জোরে কেসে উঠল, সাথে হেসেও ফেলল। অবস্থা খারাপ দেখে ঐশিক তাকে বলল, দাদাভাই তুই চল, তোকে কিচেনে গিয়ে হেল্প করে দিই আমি। সে সংকল্পকে একরকম টানতে টানতে কিচেনে নিয়ে গেল। কিচেনের সমস্ত উপকরণ দেখে সংকল্প আক্ষেপের স্বরে বলল, সবই আছে, শুধু একজনই নেই, আমার টেস্ট মেকার আর তোর গার্লফ্রেন্ড ত্রিনা। দাদাভাই। সংকল্প এবার খুব মজা পেল। এতদিনে সে ঐশিককে খেপাবার একটা ভালো সুযোগ পেয়েছে। বিউটি কন্টেস্টের প্রতিযোগীদের জন্য লাঞ্চ আর ডিনার 2 বেলায় ফ্যাট ফ্রি খাবার থাকে, কিন্তু অনেকেই লক্ষ্য করেছে ফ্যাট ফ্রি হওয়ার সত্ত্বেও প্রশস্তি কখনো কেক বা পেস্ট্রি খায়নি। একদিন সেটা দেখে ওর রুমমেট বলল, আরে আরে একটু টেস্ট করো, এতে কোনো ফ্যাট নেই। না, আমি খাই না। কেক পেস্ট্রি খেতে ভালোবাসো না বুঝি? আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না বুঝি? প্রশস্তি তার রুমমেটের কথায় আর কোনো উত্তর দিল না। আজকেও তার প্লেট কেক পেস্ট্রি শূন্য। সেই সময় উদ্যোক্তাদের মধ্যে একজন এসে বলল, আজকের কেক পেস্ট্রি একটা স্পেশাল শপ থেকে এসেছে, টেস্টি পেস্ট্রি। আশেপাশের থেকে বিউটি কন্টেস্টের প্রতিযোগীদের মধ্যে গুঞ্জন উঠল। প্রশস্তির পাশে দাঁড়ানো তার রুমমেট বলল, টেস্টি পেস্ট্রি আমার মোস্ট ফেভারিট, আর শেফ সংকল্প তো দারুণ দারুণ সব পেস্ট্রি বানায়। পাইনাপেল পেস্ট্রিটা আমার খেতে খুব ভালো লাগে। পাইনাপেল পেস্ট্রি? প্রশস্তির মনে পড়ল ক্লাস 10-এর মাঝামাঝি সময় নতুন স্কুলে পড়তে গেটের সামনে একটা ছোট্ট ছেলে কয়েকদিন তাকে নানা ফ্লেভারের পেস্ট্রি দিয়ে যেত। তার মধ্যে কোনোদিন আঙুর ফ্লেভার থাকতো, কোনোদিন ম্যাঙ্গো, কোনোদিন আপেল, কোনোদিন অরেঞ্জ বা মিক্সড ফ্রুট, পাইনাপেল ফ্লেভারও থাকতো। প্রশস্তি কখনো জিজ্ঞেস করেনি সেই বাচ্চা ছেলেটাকে যে কে তাকে এই পেস্ট্রি বানিয়ে দিত, কারণ সেই টেস্ট তার চেনা টেস্ট ছিল। তারপর একদিন পেস্ট্রি দেওয়া বন্ধ হয়ে গেল। তারপর থেকে প্রশস্তি আর পেস্ট্রি খায়নি। এত বছর বাদে সে টেস্টি পেস্ট্রির কেক আর পেস্ট্রি নিজের প্লেটে নিয়ে খেতে লাগলো।
তার রুমমেট তো দেখে অবাক, বলল, তোমার তো কেক পেস্ট্রি ভালো লাগে না বলেছিলে। প্রশস্তি কিছু না বলে চোখ বুজে টেস্ট নিয়ে খেয়ে যেতে লাগলো। সেই একই রকম টেস্ট আছে। প্রশস্তি ভাবছিল সংকল্পও কি সেই একই রকম আছে, মেয়েদের মতো লাজুক, চুপচাপ, শান্ত প্রকৃতির। সংকল্প আজকাল টিভিতে বিউটি কন্টেস্ট দেখে, প্রশস্তিকে চেনার চেষ্টা করে। কি আশ্চর্য, এই মেয়ের জন্য নাকি সে পেস্ট্রি বানিয়ে ঐশিককে দিয়ে পাঠাতো, অথচ তার কিছু মনে নেই। কে এই প্রশস্তি? এটা অবশ্য শুধু সংকল্প নয়, ঐশিকও ভাবছিল দাদাভাই কেন একে পেস্ট্রি বানিয়ে দিত। আজকে ক্লাসে বসেও সে মোবাইলে প্রশস্তির ছবি দেখে এটা ভাবছিল। এমন সময় তার পিঠে একটা ভারী ব্যাগ এসে পড়তে সে পিছন ফিরে দেখল ট্রিনা তার ব্যাগটা তার দিকে ছুঁড়ে মেরে তার সামনে এসে রাগী স্বরে বলল, ওই স্যার তোর কাজিন ভাই হয়, তুই আমাকে আগে বলিসনি কেন রে? তোর স্যার তাহলে সব বলে দিয়েছে, তাই তো? স্যার কেন বলতে যাবেন? তোর মা এসছিলেন পেস্ট্রি শপে আজ। আমি তোর মোবাইলে তো তোর মায়ের ছবি দেখেছি নাকি? আর স্যার তাকে পিসি বলে সম্বোধন করতেই আমি বুঝতে পারলাম। তুই আমাকে কিছু বলিসনি কেন সেটা আগে বল। কি বলতাম আমি, মানে আমি কি আমি করছিস? আশ্চর্য, আমি কত ছোট থেকে স্যারের কাছে পেস্ট্রি বানাতে আসি, আর আমি এটা জানতে পারলাম না। ঐশিক তখন বলল, কত ছোট থেকে কত কিছু যে হয় যে আমরা জানতেও পারি না বা ভুলে যাই। তার চিন্তিত মুখ দেখে ট্রিনা এবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঐশিক তাকে সংকল্প আর প্রশস্তির কথা বলতে সেও চিন্তা করতে লাগলো। বেশি অবশ্য চিন্তা করতে হলো না। দুজনের কয়েকদিন ধরে প্রশস্তির ফেসবুক প্রোফাইল থেকে একটা কমন ব্যাপার পেল। প্রশস্তি ক্লাস 10-এর মিড সেশনে তাদের স্কুলে ভর্তি হয়েছিল, আর 11-12 সেই স্কুলেই পড়েছে। ঐশিক আর ট্রিনা স্কুলে পড়ার আগে প্রশস্তি যেই স্কুলে পড়তো সেই স্কুলে সংকল্পও পড়তো, আর দুজনের এক ব্যাচ ছিল। ট্রিনা ঐশিককে বলল, ও, ওরা তাহলে ক্লাসমেট ছিল। স্যারের যখন কিছুই মনে নেই, প্রশস্তি দি নিশ্চয়ই জানে ক্লাস 10-এ স্যারের সাথে কি হয়েছিল। আমার মনে হয় ও জানে না, কারণ ক্লাস 10-এর মাঝে যখন প্রশস্তি দিয়ে আমাদের স্কুলে ভর্তি হয়, আমি যখন প্রশস্তি দিকে পেস্ট্রি দিতাম তখনও দাদাভাই ওকে চিনত, আর ওর মুখের টেস্টও তখন ছিল। তার মানে প্রশস্তি দিয়েও জানে না। আরে একবার ওকে জিজ্ঞেস করতে তো কোনো ক্ষতি নেই, চল। উফ, আবার এই দিনে আর চল। এবার যেন কোনো এক অ্যাডভেঞ্চারে যাচ্ছিল তারা। বিউটি কন্টেস্টের ভেন্যুতে এসে ঐশিক আর ট্রিনা অনেক করে অনুরোধ করেও প্রশস্তির সাথে দেখা করার অনুমতি পেল না। তখন ট্রিনা বলল, আইডিয়া। তারপরে সে যা আইডিয়াটা দিল সেটা শুনে ঐশিক বলল, না 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 না, আমি দাদাভাইকে মিথ্যে কথা বলতে পারবো না। ওরে আমার সত্যবাদী এলেন রে। এতদিন আমাকে যে জানায়নি যে টেস্টি পেস্ট্রির মালিক তার কে হয়, সে আবার সত্যি কথা বলে। ঢং দেখলে আর জান বাঁচে না। আমি তোকে মিথ্যে কি বলেছি? হ্যাঁ, এটা ঠিকই যে আমি কিছুই বলিনি, কিন্তু মিথ্যে তো বলিনি। এখন বল, তোর দাদা ভাইয়ের ভালোর জন্য বল। অগত্যা ঐশিক সংকল্পকে কল করে নিষ্প্রিয় স্বরে বলল, দাদাভাই তাড়াতাড়ি আয়, ট্রিনা পড়ে গিয়ে চোট পেয়েছে। সে এমন ঠান্ডা স্বরে বলল, ওদিকে সংকল্প বিশ্বাস করবে কিনা তা নিয়ে সন্দেহ হলো ট্রিনার। তখন সে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে জোরে চিৎকার করে কেঁদে উঠে বলল, স্যার, আমি ব্যথায় উঠতে পারছি না স্যার, তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো। ফোনের ওপাশ থেকে সংকল্প চিন্তিত স্বরে বলল, কোথায় আছো? ট্রিনা বিউটি কন্টেস্টের ঠিকানা বলতেই সংকল্প জিজ্ঞেস করলো, ওখানে তোমরা কি করছো? লাইভ শো দেখতে এসেছিলাম স্যার। ও মা, আমি আর কথা বলতে পারছি না, কি যন্ত্রণাই হচ্ছে গোবিন্দ। তুমি তাড়াতাড়ি এসো স্যার, তাড়াতাড়ি এসো। আর শোনো, আসার সময় তোমার বানানো পেস্ট্রিও নিয়ে এসো, কেমন? পেস্ট্রি দিয়ে কি হবে? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি স্যার, খিদেও পেয়েছে, আর তাতে আরো বেশি ব্যথা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। দানো। ফোন ডাকতেই ঐশিক হাঁ করে ট্রিনার দিকে দেখে বলল, বাহ 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 বাহ, সত্যি তোরা মেয়েরা কি সুন্দর গুছিয়ে মিথ্যে বলতে পারিস রে। অভিনয়টাও তো দারুণ পারিস। তুই থাম, তোর দাদা ভাইয়ের জন্যই করছি, ঠিক আছে?
ক্লাস 1 থেকে দেখে আসছি একজন এত ভালো পেস্ট্রি শেফ, যার বানানো পেস্ট্রি সবাই এত স্বাদ নিয়ে খেয়ে এত প্রশংসা করে, অথচ সে তার নিজের পেস্ট্রির কোনো স্বাদই পায় না। এটা বলতে বলতেই টিনা এবারে আবেগ আর চেপে রাখতে পারে না, কেঁদে ফেলল। ঐশিক এগিয়ে এসে তার মাথায় হাত রাখল। টিনা এখন অভিনয় করছিল না, সত্যিই সে তার স্যারের জন্য কাঁদছিল। ঐশিকেরও চোখে জল এলো। আধ ঘন্টার মধ্যেই সংকল্প এসে দেখল টিনা সুস্থ সবল দাঁড়িয়ে আছে। সে প্রথমে ভারী রেগে গেল। তারপর টিনা আর ঐশিক এমন আবদার করলো, তার কাছে সে আবদার রাখতে তাকে বিউটি কন্টেস্টের অফিসে গিয়ে উদ্যোক্তাদের সাথে কথা বলতে হলো। তাকে দেখেই তো উদ্যোক্তারা খুব আপ্যায়ন করে তাকে বসিয়ে ঐশিক আর টিনাকে দেখে বলল, ও এরা আপনার জানাশোনা? হ্যাঁ, ও আমার কাজিন ব্রাদার ঐশিক, আর এত্রিনা আমার সাথে পেস্ট্রি বানায়। ওরা অনেক আশা নিয়ে এসেছে প্রশস্তির সঙ্গে দেখা করবে বলে। ওরা প্রশস্তির ফ্যান। আপনাকে আর না বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ কিন্তু সময় দিতে পারবো না। অফিস থেকে অনুমতি নিয়ে ঐশিক আর ত্রিনা করিডোরে এসে দাঁড়ালো। সংকল্পকেও তারা আসতে বলেছিল, কিন্তু সে আসতে রাজি হয়নি। সংকল্প অফিসেই বসে রইল। একটু বাদে প্রশস্তি এলো। ত্রিনা দেখল গাঢ় লাল গ্রাউন্ড পরা, লম্বা সিল্কি চুল কোমর পর্যন্ত এলানো, ফর্সা সুন্দর মুখের প্রশস্তিকে। সত্যি কি সুন্দর সে। আর ঐশিক দেখছিল সেই একই রকম দেখতে আছে প্রশস্তিকে, যাকে স্কুলে সে পেস্ট্রি দিয়ে আসত। এবার সে প্রশস্তিকে ঠিক মতো মনে করতে পেরেছে। ত্রিনায় প্রথমে এগিয়ে গিয়ে প্রশস্তির সাথে পরিচয় করলো। প্রশস্তি দি, আমরা সানগ্রেস স্কুলের স্টুডেন্ট। ওরা বুঝলো প্রশস্তি শুধু তার স্কুলের নামটাই চিনল, তাদের চেনেনি। তখন ত্রিনা ঐশিককে দেখিয়ে বলল, তুমি ওকে চেনো দি? তোমার ক্লাস 10-এ পড়ার সময় ও তোমাকে পেস্ট্রি এনে দিত। এবারে প্রশস্তির চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে প্রায় উচ্ছ্বসিত হয়ে বলল, তুমি তো সেই পুচকি কিউট মতো ছেলেটা। বাবা, এত বড় হয়ে গেছো। এটা শুনে ঐশিক খুব লজ্জা পেল। তখন ত্রিনা আবার প্রশস্তিকে বলল, আর যার বানানো পেস্ট্রি এনে ও তোমাকে দিত, তুমি তাকেও চেনো। সে ওর কাজিন ভাই হয়। এবার বিস্মিত হয়ে প্রশস্তি বলল, তুমি সংকল্পর? এবারে ঐশিক আর ত্রিনা একটু অবাক হলো। সংকল্প নামটা উচ্চারণ করতে প্রশস্তি বেশি সময় নিল না। ঐশিক বলল, দাদা ভাইও এখানে এসেছে প্রশস্তিদি, তুমি যদি চাও ওকে ডেকে। তাকে আর বাকিটা বলতে না দিয়ে প্রশস্তি চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল, আমি পরে একদিন তোমাদের সাথে কথা বলবো। একটু বাদেই আমার সুইমিং সেশন আছে, আমাকে এখন যেতে হবে। বাই। প্রশস্তি চলে যাচ্ছে দেখে ত্রিনা বলল, তোমার এখনো স্যারের বানানো পেস্ট্রির স্বাদ মনে আছে কি? স্যারের কিন্তু মনে নেই। প্রশস্তি একটু থেমে গেল। তখন ত্রিনা বলল, তুমি স্যারের স্কুল ছেড়ে আমাদের স্কুলে চলে আসার পর থেকেই দাদাভাই আর কোনো খাবারের টেস্ট পায় না দিদি। তুমি এটা জানো কি জানো না সেটা আমি জানি না, কিন্তু তুমি কি কোনোভাবে তাকে হেল্প করতে পারো? এবারে প্রশস্তি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। এতক্ষণ সে হেসে কথা বলছিল, হঠাৎ তার সুন্দর মুখের হাসি মিলিয়ে গেল। সে ব্যাপারে কিছুই জানতো না। সে শুধু জানে নাম করা পেস্ট্রি শপ, টেস্টি পেস্ট্রির নাম করা শেফ তার স্কুল ফ্রেন্ড সংকল্প। সেই সময় পিছন থেকে একজন ডাকলো, ঐশিক, ত্রিনা, হয়েছে? এবারে প্রশস্তি মুখ ঘুরিয়ে তাকে দেখতেই দেখল স্কুলের সেই চেনা চেহারা, সেই লাজুক, চুপচাপ, শান্ত মুখ। সংকল্প একটুও বদলায়নি। কত পুরনো কিছু স্মৃতি ভিড় করে এলো প্রশস্তির মনে। এদিকে তখন যে প্রশস্তিকে দেখছিল সে কিন্তু তখন স্মৃতিশূন্য, তার কিছুই মনে নেই। সে তখন যাকে দেখছে তাকে সে টিভিতে দেখেছে, আর বিউটি কন্টেস্ট প্রতিযোগী প্রশস্তি নামে চেনে। ত্রিনা হঠাৎ দৌড়ে এসে প্রশস্তির হাত ধরে বলল, প্লিজ দিদি, প্লিজ আমাদের সাথে চলো একটু। প্রশস্তি আর না করতে পারল না। অফিস থেকে স্পেশাল অনুমতি নিয়ে সে বাইরে এলো। কিছু দূরে একটা পার্কের বেঞ্চে এসে ওরা চারজন বসলো। প্রশস্তি প্রথমে বলল, আমি আসলে জানতাম না সংকল্প, তোমার যে কিছুই মনে নেই আর টেস্ট চলে গেছে এটা। আমি যে তোমাকে চিনতেই পারছি না। হতাশ স্বরে সংকল্প বলল। তখন ত্রিনা বলল,
তোমরা যদি আলাদা করে কথা বলতে চাও তো আমরা দুজনে অন্য কোথাও বসছি। প্রশস্তি আপত্তি জানালো। না না, আলাদা করে বলার কিছু নেই। আর তোমাদেরও তো জানা দরকার, যতটা আমি জানি যেটা সংকল্প মনে করতে পারছে না সেটা তোমাদেরও জানা উচিত। বাকি তিনজনে প্রশস্তিকে দেখতে সে বলল, স্কুলে সংকল্প বরাবরই চুপচাপ স্বভাবের ছেলে ছিল, ভীষণ শান্ত লাজু। ওকে সিনিয়র ক্লাসের ছেলেরা খুব তেজ করতো আর একা পেলেই ভীষণ মারত। কিন্তু এত ভালো আর চুপচাপ যে ওইভাবে মারও খেত, এবং তারপরেও টিচার বা কাউকে কিচ্ছুই বলতো না। ওর কোনো বন্ধুও ছিল না, একাই একটা বেঞ্চে চুপচাপ বসে থাকতো। প্রথম দিকে ওকে আমি লক্ষ্য করিনি, আর আমরা আলাদা সেকশনে পড়তাম। ক্লাস 9 থেকে আমরা একই সেকশনে আসি। তখন দেখি মাঝে মাঝে ক্লাসের কিছু ছেলে আর উঁচু ক্লাসের কিছু ছেলে ওকে ভীষণভাবে উত্ত্যক্ত করে। আমার কেন জানি না খুব মায়া লাগতো ওকে দেখে। প্রশস্তি একবার মুখ তুলে সংকল্পকে দেখতে সে মুখ নামিয়ে নিল। প্রশস্তি আবার বলতে আরম্ভ করলো, আমাকেও স্কুলের ছেলেরা খুব জ্বালাতন করতো, কিন্তু অন্য কারণে। প্রশস্তি একটু অস্বস্তি সহ চুপ করে যেতে তার অস্বস্তির কারণ বুঝতে পেরে তৃণা বলল, তুমি স্কুল থেকেই যা সুন্দর দেখতে, আমাদের স্কুলে আসার পরেই তো কত ছেলে তোমাকে প্রপোজ করেছে। তুমি স্কুল পাশ করে চলে যাওয়ার পরেও তোমার রূপের যা কথা শুনেছি। এবারে প্রশস্তি একটু ইতস্তত করে বলল, ঠিক এই কারণেই আমার দুই স্কুলেই কোনো ছেলে বন্ধু ছিল না, এমনকি কিছু মেয়েও আমাকে হিংসা করতো। এত ছেলের এত লাভ লেটারের জেরে আমি তখন ভীষণভাবে নাজেহাল। একদিন দেখলাম স্কুলের বাথরুমের সামনে কিছু ছেলে সংকল্পকে ধরে মারছে। আমার কেন জানি না সেদিন মাথায় এত রাগ চড়ে গেল, ওদের সামনে গিয়ে সংকল্পের হাত ধরে বললাম, আর যদি ওকে মারো তো প্রিন্সিপালকে এক্ষুনি বলে দেবো। ওরা আমাকে বলল, সংকল্প আমার তো বন্ধুও হয় না, তাহলে আমার ওর জন্য এত কেন চিন্তা। আমিও কিছু না ভেবে ফস করে বলে দিলাম, সংকল্প আমার বয়ফ্রেন্ড হয়। এটা শুনে ওরা চমকে উঠেছিল। এইটুকু বলে প্রশস্তি দেখল বাকি তিন শ্রোতাও তার দিকে চমকে তাকিয়ে আছে। সে তখন বলল, ওটা আমি তখন সংকল্পকে জাস্ট বাঁচানোর জন্য বলেছিলাম। ছেলেগুলো চলে যাবার পরে এটা সংকল্পকে বলেছিলাম যে ও যেন বিষয়টাকে সিরিয়াসলি না নেয়। ও বুঝেছিল। এটা বলার পর দুটো ফল হয়েছিল। আমার পক্ষে ভালো হলো, এরপর আমার লাভ লেটার আসাটা বন্ধ হয়ে গেল, কিন্তু ওর পক্ষে মানে সংকল্পের পক্ষে খুব খারাপ হলো। যারা আমাকে পছন্দ করত এবার তাদের রাগ ওর উপরে গিয়ে পড়ল। আমার এতে আরও বেশি করে খারাপ লাগলো। আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম, আমার জন্য তো আরও বেশি সমস্যায় পড়ে গেল। তখন সংকল্পকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচাতে ক্লাসে আমি ওর পাশে বসতাম, এমনকি টিফিন টাইমেও ওকে আমি একা ছাড়তাম না। আমরা একসাথেই ক্লাসে বসে টিফিন খেতাম। তখনই জানতে পারি সংকল্প পেস্ট্রি কেক বানায়, আর টেস্টি পেস্ট্রি ওদেরই সব। সংকল্প এক একদিন করে এক এক রকম পেস্ট্রি বানিয়ে আনতো। আমার পেস্ট্রির প্রতি লোভ তখন অনেকটাই বেড়ে যায়। ও, পেস্ট্রিগুলো কোথায় স্যার? প্রশস্তির কথার মাঝে তৃণা বলতে সংকল্প গাড়ি থেকে পেস্ট্রির প্যাকেট নিয়ে আসতে প্রশস্তি সেই পেস্ট্রি মুখে তুলল। তার অভিব্যক্তি বলে দিচ্ছিল চেনা স্বাদ পেয়ে সে কত খুশি আর তৃপ্ত। সংকল্প একরকম মুগ্ধ চোখে তাকে দেখছিল। তার পেস্ট্রির স্বাদ আর তৃপ্তির সাথে অনেককে সে খেতে দেখেছে, কিন্তু প্রশস্তির কথা মতো সে স্কুলের সময় থেকে তার পেস্ট্রির স্বাদ নিয়ে খেত। প্রশস্তির চোখ বলছিল সে অতীতের স্বাদে ডুবে গেছে। তখন খাওয়া শেষ করে প্রশস্তি আবার বলতে শুরু করলো, আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম আমার জন্য যাতে সংকল্পকে কোনোভাবে কোনো অসুবিধায় পড়তে না হয়, কিন্তু পারলাম না। একদিন স্কুল থেকে ফেরার পথে কিছু ছেলে ওকে এমনভাবে মারলো যে তারপরেই আমি সিদ্ধান্ত নিই প্রিন্সিপালকে গিয়ে সব জানিয়ে দেব। এবারেও সংকল্প আমাকে কিছু বলতে দিল না, বাড়িতেও কাউকে কিছু বলতো না। ওরা আসলে ভীষণ লজ্জা করত আর নিজেকে রক্ষা করতে পারতো না বলে তার জন্য নিজেকে নিজেই দায়ী করত। এতেও ওর আরও আত্মগ্লানি বেড়ে যেত। প্রশস্তি এবারে সংকল্পকে দেখল। যদিও সে জানে সংকল্পর কিছুই মনে পড়ছে না, সেও নিজের সম্বন্ধে শুধুই শুনছে। প্রশস্তি এবারে বলল,
আমি তখন ঠিক করলাম স্কুল ছেড়ে দেব। আমি স্কুল থেকে চলে গেলে আর ওই ছেলেগুলো ওকে উত্ত্যক্ত করবে না। তখন ক্লাস 10-এর মাঝামাঝি। মা বাবা অনেক করে মানা করলো, আমি কিছুই শুনিনি। নতুন স্কুল জয়েন করার আগে সংকল্পকে বললাম আমার সাথে আর যেন যোগাযোগ না রাখে। নতুন স্কুলে আসতেই 2-3 দিন বাদেই দেখলাম একটা বাচ্চা ছেলে এসে আমার হাতে রোজ একটা করে পেস্ট্রি দিয়ে যায়। অবশ্য জিজ্ঞেস করার দরকার পড়েনি কার পাঠানো পেস্ট্রি, কারণ ওই টেস্ট আমার খুব চেনা। হ্যাঁ, খুবই চেনা। আর কেন জানি না বারণও করিনি। আমি জানতাম সংকল্প আমার আশেপাশেই ছিল, কিন্তু দেখা করতে চাইতাম না। আর সংকল্প আমার সাথে আর দেখা করবে না সেটা আমি জানতাম। ও খুব বাধ্য ছেলে, কিন্তু খুব কষ্ট হতো। ওর মতো একটা ভালো বন্ধুকে হারালাম। এবারে প্রশস্তি মাথা নামালো। সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তৃণা জিজ্ঞেস করলো, পরে যখন সেই পেস্ট্রি আসা বন্ধ হয়ে গেল তখনও স্যারের খোঁজ করনি? তখন ভেবেছি সংকল্প বোধহয় ভুলে গেছে। আমার ভাবাটা ভুল ছিল না, কারণ আমি তোকে মানা করেছিলাম আমার সাথে আর যোগাযোগ না রাখতে। আমি বলেছিলাম, কিন্তু সংকল্প যে এইভাবে ভুলে গেছে সেটা সত্যিই জানতাম না। এটা জানলে পরে অবশ্যই আবার ওর সাথে দেখা করতাম। তার মানে তুমিও জানো না দাদা ভাইয়ের সাথে ক্লাস 10-এ কি হয়েছিল? না, আমি স্কুল ছাড়ার আগে তো সব ঠিকই ছিল। সংকল্প, ওই ছেলেগুলো কি তোমাকে আবার কিছু? এবারে প্রশস্তি সরাসরি সংকল্পকে জিজ্ঞেস করতে সে বলল, আমার কিচ্ছু মনে নেই। তোমার মতো যে এত ভালো একজন বন্ধু ছিল আমার, বিশ্বাস করো, সেটা মনে নেই। কোনো অসুবিধাই নেই, তোমরা আবার বন্ধু হতে পারো। বন্ধুত্বের তো কোনো বয়স নেই। তৃণা এটা বলতে ঐশিক তাকে বলল, এই এখন চল এখান থেকে। হ্যাঁ চলো, আমারও দেরি হচ্ছে। বলে প্রশস্তি উঠে পড়ল। পরের দিন জিম থেকে এসে ফ্রিজ খুলে জল খেতে গিয়ে প্রশস্তি সামনে সংকল্পকে দেখে চমকে উঠল। আজকে সংকল্প নিজে এসেছে কেক পেস্ট্রির ডেলিভারি বয়দের সাথে। সে তাদেরকে বলে বলে ফ্রিজে কেক পেস্ট্রি রাখছিল। প্রশস্তিকে দেখে সে একটু হেসে ডেলিভারি বয়দের যেতে বলল। প্রশস্তি দেখল আজকের অন্য দিনের থেকে অনেক রকম ভ্যারাইটির পেস্ট্রি এনেছে সে। প্রশস্তি পেস্ট্রি ট্রেগুলো দেখিয়ে সংকল্পকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, এগুলোর মধ্যে আমার ফেভারিট পেস্ট্রি কোনটা? তুমি তো জানতে, তুমি কিন্তু খুব ভালো করেই জানতে এবং ওটাই বেশি করে বানাতে। বলো তো। কাকে জিজ্ঞাসা করছো যার তোমাকেই মনে নেই? হতাশভাবে বলল সংকল্প। তাও প্রশস্তি বলল, গেস করো। সংকল্প প্রতিটা ট্রে দেখছিল, কিন্তু তার কিছুই মনে পড়ল না। প্রশস্তির একটু খারাপ লাগলেও সে তা প্রকাশ না করে বলল, ঠিক আছে, আজকের দিনটা সময় দিলাম, ভাবো, কালকে আমাকে বলো। পেস্ট্রি শপে ফিরে এসে সারাদিন ভাবলো সংকল্প। বাড়ি গিয়েও ভাবলো প্রশস্তির পছন্দের পেস্ট্রি কোনটা। রাত পেরিয়ে সকাল হতেও ভাবলো, কিন্তু কিছুই সে মনে করতে পারল না। একসময় নিজের উপর রেগে গিয়ে সে সামনের টেবিলের উপর রাখা চামচটা ছুঁড়ে মারল। তখনই তার স্মৃতির জাল ভেদ করে কেউ যেন তার কানে কানে বলল, চামচ দিয়ে এমন করে কেটে দাও যাতে চেরি ফ্লেভারের উপরের ক্রিমটা থাকে। সংকল্প চমকে উঠল। এ তো প্রশস্তির কণ্ঠস্বর, যেন কোন সুদূর অতীত থেকে সে এটা বলল। সংকল্প সাথে সাথে বিউটি কন্টেস্টের ভেন্যুতে গেল। প্রশস্তি আজ জিমে যাওয়ার আগেই সংকল্পকে এত সকাল সকাল আসতে দেখে অবাক হলো। তাকে আর বাকি প্রতিযোগীদের আরো অবাক করে দিয়ে সংকল্প তার হাত ধরে কিচেনের ফ্রিজের সামনে এসে ফ্রিজ খুলে চেরি আর ক্রিম ফ্লেভারের একটা পেস্ট্রি বের করে প্রশস্তির মুখের সামনে ধরে বলল, তোমার ফেভারিট? এই তো মনে করতে পেরেছো। এই ব্রেক 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 ব্রেক, না এখন নয়, না মানে আমি নয়, প্রশস্তি। প্রশস্তি আনন্দে সংকল্পকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু তার মনে হলো না এখন নয়, তাই নিজেকে একটু সংযত করল। সংকল্প তাকে পেস্ট্রিটা দিতে প্রশস্তি তাতে একটা কামড় বসালো, আর সংকল্প তার হাতের আঙুলে লেগে থাকা ক্রিমটা চেটে নিয়ে হঠাৎ চমকে উঠল। তাকে এইভাবে চমকাতে দেখে প্রশস্তি জিজ্ঞেস করলো, কি হলো?
সংকল্প উত্তর না দিয়ে কিচেনের স্ল্যাবের এক পাশে চিনির কৌটো থেকে খানিকটা চিনি নিজের জিভে ঠেকিয়ে প্রশস্তির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, চিনি? প্রশস্তি কিছু বুঝতে না পেরে বলল, হ্যাঁ, এটা চিনি। আমি আমি চিনির মিষ্টি স্বাদ পাচ্ছি প্রশস্তি। কি সত্যি? হ্যাঁ। সংকল্প বলতেই প্রশস্তি একেবারে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। লে ছক্কা! প্রশস্তির রুমমেট তখন কিচেনে জল ভরতে আসছিল। সে সংকল্প আর প্রশস্তিকে দেখেই ও সরি বলে একেবারে দৌড়ে বাকিদের গিয়ে বলল, প্রশস্তির বয়ফ্রেন্ড টেস্টি প্রেস্টির মালিক আর হেড শেফ সংকল্প। বিকেলে ত্রিনা ঐশিককে ফোন করে বলল, জানিস টেস্টি প্রেস্টিতে এখন কে আছে? তুই। ঐশিক কোনো কৌতূহল প্রকাশ করলো না দেখে ত্রিনা বলল, আমি কি আর সেলেব নাকি? টেস্টি পেস্ট্রিতে এখন প্রশস্তি দিয়ে এসছে। কি তাই? হ্যাঁ, স্যার এখন প্রশস্তিদির সাথেই বসে আছে। আর তুই কি করছিস? যা ওদের কাছে গিয়ে কথা শুন লুকিয়ে লুকিয়ে। সেই চেষ্টা কি আর করিনি ভেবেছিস? প্রশস্তির বিকেলে অফ ছিল। সে টেস্টি পেস্ট্রিতে এসে সংকল্পের পাশের চেয়ারে বসতেই সংকল্প একটু হতাশ হয়ে বলল, জানো, শুধু চিনির টেস্টটাই পাচ্ছি, অন্য অন্য টেস্ট পাচ্ছি না। ধীরে ধীরে পাবে। দুই স্কুলের বন্ধু কত বছর পর পাশাপাশি বসে কথা বলছে। একজনের মনে না থাকা সেই পুরনো স্মৃতি, আর পুরনো বন্ধু সে তো পাশে আছে। সেই সময় ত্রিনা একটা নতুন পেস্ট্রি বেক করছিল। সে প্রশস্তিকে সংকল্পের সাথে বসে কথা বলতে দেখে কিচেন থেকে ধীর পায়ে তাদের পিছনে এসে দাঁড়ালো, সংকল্প আর প্রশস্তির মধ্যে কথোপকথন শুনবে বলে। কিন্তু পিছন ফিরে তাকে না দেখেই সংকল্প বলে উঠল, ত্রিনা, এখানে কি করছো? কিচেনে গিয়ে পেস্ট্রিটা হলো কিনা দেখো। ত্রিনা অনিচ্ছা সত্ত্বেও সেখান থেকে চলে গেল। তখন প্রশস্তি সংকল্পকে বলল, বাবা কি কান তোমার! ত্রিনা কখন এসে আমাদের পিছন নিঃশব্দে দাঁড়িয়েছে, তুমি না দেখেই বুঝে গেলে? আমার সাইকিয়াট্রিস্ট বলে যাদের একটা ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয় তাদের বাকি ইন্দ্রিয় বেশি সজাগ হয়। আমি তাই স্বাদ না পেলেও ভালো শুনতে পাই। তুমি স্বাদও পাবে আবার। এই বলে প্রশস্তি সংকল্পের জামার উপরের বোতাম দুটো লাগিয়ে দিতে দিতে বলল, স্কুলে তুমি গলা পর্যন্ত বোতাম আটকে আসতে, সবার উপরে যেই বোতামটা লাগানো যেত না সেটাও তুমি লাগাতে। এটা শুনে সংকল্প হেসে ফেলল। প্রশস্তিও তার সাথে হাসছিল। আর কিচেনের বাইরে থেকে যতটা দেখতে পাওয়া যায় দেখে ত্রিনা তখন ফোনে ঐশিককে কমেন্ট্রি দিতে দিতে বলল, প্রশস্তি স্যারের বুকে হাত দিল। আসলে দূর থেকে তো আর বোতাম লাগানোটা দেখতে পাওয়া যায় না, তাই সে আর দেখতে পায়নি। সে বুকে হাত দেওয়াটাই দেখতে পেয়েছে। ঐশিক উত্তেজিত ভাবে বলল, এই আর কি করলো? একটু কাছে গিয়ে দেখ না, না হলে ভিডিও তুলে পাঠা না। ইস, আমি দেখতে পাচ্ছি না রে। আরে আমিও দেখতে পাচ্ছি না, স্যার আমাকে ভাগিয়ে দিল তো। এই 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 কি 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 হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে এখন? আরে বল না। প্রশস্তি স্যারের চুলে হাত বুলিয়ে দিচ্ছে পরম স্নেহের সাথে। স্নেহের না প্রেমের সাথে? উফ, আমি কি মিস করছি রে। ঐশিক তার মোবাইলটা হাতে নিয়ে কপাল চাপড়াতে লাগলো। প্রশস্তি তখন সংকল্পের কপালের উপর পড়া কিছু কোকড়ানো চুল হাত দিয়ে সরিয়ে দিতে দিতে বলল, ক্লাস 10-এ তোমার শর্ট হেয়ার কাটটা বেশি ভালো ছিল, একদম গুড বয় ইমেজ। তাতে তোমার ছোট্ট মুখটা আরো বেশি সুইট লাগতো। ওরকম করে চুল কাটো না কেন? আমার তো মনেই নেই ক্লাস 10-এ আমার হেয়ার কাট কেমন ছিল। ক্লাস 10-এর কোনো ছবিও নেই আমার কাছে। আচ্ছা, আমি তোমার সাথে সেলুনে গিয়ে বলে দেব, সেইভাবেই ওরা হেয়ার কাট করবে। কতদিন পর স্কুলের সেই সংকল্পকে এত কাছ থেকে দেখছি বলে কথা। বলেই প্রশস্তি আরো কাছে এসে সংকল্পের চোখে চোখ রাখল। সংকল্পও তাকে দেখছিল। কেউ আর কোনো কথা বলছিল না। ওদিকে এটা দেখেছি না ঐশিককে ফোনে বলে উঠল, ওরা একে অপরকে নিষ্পলক দেখছে। এরপরে কি ওরা কিস করবে? মানে টেস্টি বেশিতে অতগুলো লোকের সামনে কিস করবে? এটা শুনে ত্রিনা একটু ভরকে গেল। সে ঐশিককে বলল, আর কিছুই করছে না তো, আমি কি যাব?
হ্যাঁ, যা 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 যা, তো স্যারের কাছে গিয়ে দেখ এবার ওরা কি করে। পাগল, কাছে গিয়ে দেখি আর স্যার সেটা দেখুক আর আমার কান ধরে আমাকে টেস্টি পেস্টি থেকে বের করে দিক, এটাই চাস নাকি? না বাবা, আমি বরং কিচেনেই যাই। হ্যাঁ যা, তুই কিচেনেই যা। আমার মাও বলেছে তোকে কিচেনে রেখেই তোকে দিয়ে শুধু পেস্ট্রি বানিয়ে যাবে। কি কি বললি? তৃণা বলতেই সম্বিত ফিরে পেল ঐশিক। রাগের মাথায় তার মুখ থেকে মনের কথা বেরিয়ে গেছে, সেটা তাড়াতাড়ি চাপা দিতে সে বলল, হ্যালো হ্যালো, নেটওয়ার্ক আসছে না ঠিক মতো, আমি একটু পরে কল করবো। হ্যাঁ। ফোন ডেকে ঐশিক লম্বা করে জিভ কাটল। আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিল, যে ধরা অবশ্য সে পড়েই গেছে। তৃণা তার কথা স্পষ্ট শুনতে পেয়ে ফোন রেখে একটু লাজুক হেসে কিচেনে গেল। সংকল্প যে এখন একটু একটু চিনির স্বাদ পায়, এটা জেনে ঐশিক আর তৃণা খুব খুশি। 3-4 দিন বাদে ক্লাস শেষে তারা একসাথে টেস্টি পেস্ট্রিতে এলো। সংকল্পকে দেখে ঐশিক বলল, আরে দাদা ভাই, তুই যে সেই স্কুলের মতো হেয়ার কাট করেছিস, আবার স্কুলে টুলে ভর্তি হবি নাকি? এটা শুনে সেখানে উপস্থিত কাস্টমার আর শপের বাকি ছেলেমেয়েরা হেসে উঠল। সংকল্প তখন খুব অপ্রস্তুত বোধ করছিল, এমনিতেই সে একটু লাজুক। তার অপ্রতিভ ভাব দেখে তৃণা ঐশিকের চুল খামচে ধরে বলল, তুইও এই হেয়ার কাটটা এরপরে ট্রাই করবি, বুঝলি? এবারে ঐশিককে দেখে বাকিরা হেসে ফেলল। যাবার আগে ঐশিক আর তৃণা সংকল্পকে বলল কালকে তার সাথে তারা সাইকিয়াট্রিস্টের চেম্বারে যাবে। সংকল্পের কিছু স্বাদ ফিরলেও সবটা আসেনি। সাইকিয়াট্রিস্টকে সেটা বলতে উনি কাল স্পেশাল সেশন করবেন বলেছেন, যদিও তাতে প্রশস্তিকে উপস্থিত থাকতে হবে। এবারে তার সাহায্যে সংকল্প তার ক্লাস 10-এর স্মৃতি মনে করার চেষ্টা করবে। পরের দিন অনেকটা টেনশন আর উৎকণ্ঠার সাথে তারা সাইকিয়াট্রিস্টের চেম্বারে এলো। সংকল্প আর প্রশস্তি ভিতরে গেল। তৃণা আর ঐশিক বাইরে বসে রইল। তৃণার হাত ধরে ঐশিক বলল, দাদা ভাই যেন ঠিক হয়ে যায়। তৃণা তার হাত জোরে চেপে ধরল। সাইকিয়াট্রিস্টের আধো অন্ধকারে সংকল্প তখন প্রশস্তির হাত শক্ত করে চেপে ধরেছে। সাইকিয়াট্রিস্ট বলল, এটা অনেকটা ওই পাস্ট লাইফ রিগ্রেশনের মতো। সেখানে আমরা পূর্ব জন্ম মনে করাই, আর এখানে তুমি পূর্ব জীবন মনে করার চেষ্টা করবে। সংকল্প একদম একদম রিল্যাক্সড মুডে থাকবে, আর নিজের স্মৃতিকে বাধা দেওয়ার কোনো রকম চেষ্টা করবে না, তা সে ভালোই হোক আর খারাপই হোক, যাই হোক। এখন এখন ধীরে ধীরে চোখ বন্ধ করো। সাইকিয়াট্রিস্টের কথা মতো সংকল্প তার দু চোখ বন্ধ করল। তার এক হাত প্রশস্তি ধরে আছে। সাইকিয়াট্রিস্ট এবারে একটার পর একটা স্টেপ বলছে, আর সংকল্প তা ফলো করে নিজের অতীতে ফিরে যেতে লাগলো। একসময় তার একটু তন্দ্রা মতো এলে সাইকিয়াট্রিস্ট প্রশস্তিকে সজাগ থাকতে ইশারা করে। সংকল্পকে জিজ্ঞেস করল, তুমি এখন কোন ক্লাসের স্টুডেন্ট সংকল্প? সংকল্প ঘুম জড়ানো গলায় উত্তর দিল, ক্লাস 10। ক্লাস 10-এর কোন সেকশনে পড়ো তুমি সংকল্প? সেকশন বি। তোমার রোল নাম্বার কত? একটু থেমে গেল সংকল্প। প্রশস্তি উতলা হয়ে উঠল। তখনই সংকল্প বলল, 15। সাইকিয়াট্রিস্ট প্রশস্তির দিকে তাকাতেই সে মাথা নাড়িয়ে হ্যাঁ করল। সে ঠিক বলেছে, ক্লাস 10-এ সংকল্পর রোল নম্বর 15 ছিল। এবারে সাইকিয়াট্রিস্ট জিজ্ঞেস করল, ক্লাসে তোমার পাশের সিটে কে বসে আছে সংকল্প? এবারে চটপট উত্তর দিল, প্রশস্তি। প্রশস্তির মুখে আনন্দের ঝিলিক খেলে গেল। এই তো তাকে মনে করতে পেরেছে সংকল্প। এরপরে সাইকিয়াট্রিস্ট সংকল্পকে জিজ্ঞেস করল, প্রশস্তির রোল নাম্বার কত? 17। এরপরে সাইকিয়াট্রিস্ট প্রশস্তির সম্বন্ধে যা যা প্রশ্ন করে গেল, সবেতেই প্রশস্তি মাথা নাড়িয়ে হ্যাঁ করল। অর্থাৎ সংকল্প সব ঠিক বলছে। এরপরে সাইকিয়াট্রিস্ট যখন তাকে প্রশস্তির স্কুল ছেড়ে যাওয়ার কথা বলল, তখন ডুকরে কেঁদে উঠে সংকল্প বলল, প্রশস্তি ছাড়া আমার কোনো বন্ধু নেই,
ও চলে গেলে আমি একা কি করে থাকবো? আমি যে ওকে ভালোবাসি। ওকে ওকে ছেড়ে যেও না প্রশস্তি। সাইকিয়াট্রিস্ট তখন বলল, এটা প্রশস্তিকে বলো যেন ও থেকে যায় তোমার সাথে এই স্কুলে। না না না, আমি ওকে বলতে পারবো না। ওকে কত ভালোবাসি এটাও যে বলতে পারবো না। সংকল্প ও কাঁদছে। সাইকিয়াট্রিস্ট তাকে জিজ্ঞেস করলো, কেন বলতে পারবে না? লজ্জা লাগছে বলতে? না, লজ্জার থেকেও বেশি অন্য কিছু। কি অন্য কিছু? এবারে প্রবল উচ্ছ্বাস সহ কাঁদতে কাঁদতে সংকল্প বলল, কাউকে বলতে পারবো না এই কথা। আমি যে নিজেই নিজেকে রক্ষা করতে পারি না। এত দুর্বল আর বিতু আমি। কি ঘেন্না করে আমার নিজেকে। প্রশস্তি খুব ভালো মেয়ে, তাই ও আমাকে সাপোর্ট করে, সাহায্য করে। তাও আমি নিজেকে স্ট্রং করতে পারি না। ওরা সুযোগ পেলে আমাকে ধরে মারে আর নোংরা ভাষায় গালিগালাজ করে। ভিতরে ভিতরে তখন আমার তো রাগ আর ক্ষোভ হয়, কিন্তু বলতে পারি না। ওদের অত্যাচারের প্রতিবাদ পর্যন্ত করতে পারি না। কেন এত দুর্বল হলাম আমি? প্রশস্তি আর কতদিন আমাকে সাপোর্ট করবে? একসময় যখন জেনে যাবে যে আমি কোনোদিনও সাহস সঞ্চয় করে কিছু করতে পারবো না, আত্মরক্ষা করতে যে আমি জানি না, তখন প্রশস্তি আমায় ছেড়ে চলে যাবে। প্রশস্তি আমাকে আর ভালোবাসা তো দূর, আমার বন্ধুও থাকবে না। না না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। চুপ করে থাকবো। সংকল্প নিজের আর একটা হাতে তর্জনী তুলে তার ঠোঁটের উপরে চাপা দিল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। তখন প্রশস্তি বিহলভাবে তার দিকে তাকিয়ে আছে। তখন সাইকিয়াট্রিস্ট বলল, প্রশস্তি স্কুল ছেড়ে চলে যাওয়ার পরেও ওরা তোমাকে মারধর করত, নোংরা ভাষায় গালাগালি দিত। আবারও কেঁদে উঠল সংকল্প। বলল, আরো বেশি করে মারতো আর যাতা বলে গালাগালি দিত। কি কষ্ট লাগতো, শরীরে মন ভেঙে যেত। কারণ ওরা মনে করতো প্রশস্তি স্কুল ছাড়ার জন্য আমি দায়ী। তাই আমি ঠিক করেছি। কি ঠিক করেছ? সাইকিয়াট্রিস্ট জিজ্ঞেস করতেই সংকল্প হঠাৎ চুপ করে গেল। তার তর্জনী তখনও ঠোঁটের উপর চেপে ধরা। সাইকিয়াট্রিস্ট আবার প্রশ্ন করল, বলো সংকল্প, কি ঠিক করেছ? সংকল্পর এবার চোয়াল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে বলল, ভুলে যাব, সব কিছু ভুলে যাব। ওদের ভুলে যাব। ওরা আমার সাথে যা বাজে ব্যবহার করে, মারধর করে, ভুলে যাব। প্রশস্তিকেও ভুলে যাব। ওকে ভুলতে খুব কষ্ট হচ্ছে, তাও ওর ভালোর জন্য ওকে ভুলতেই হবে আমাকে। প্রশস্তিও আমাকে বলেছে ওকে ভুলে যেতে। আমি ওর কথাই রাখবো। কিছুতে মনে করবো না এই দিনগুলো। সব মন থেকে মুছে ফেলবো। কিন্তু 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 কি? এই যে তুমি ভুলতে শুরু করেছো, এতে কি হচ্ছে তোমার সংকল্প? সাইকিয়াট্রিস্টের কথায় সংকল্প তার ঠোঁটের ওপর থেকে হাতটা সরিয়ে নিল। তারপর জিভ দিয়ে ঠোঁটটা চেটে নিয়ে বলল, কিন্তু আমার মুখের টেস্ট চলে যাচ্ছে। এখন পেস্ট্রি বানাবার সময় আর টেস্ট পাই না। ফ্লেভার বুঝতে পারছি না। খেতে গেলেও কোনো খাবারের স্বাদ পাচ্ছি না যে। মাথায় লাগছে আমার। সাইকিয়াট্রিস্ট নিজের সিট ছেড়ে উঠে সংকল্পকে নার্ভ ঠান্ডা করার একটা ইনজেকশন দিল। এরপরে রুমের লাইট অন করে দিয়ে রুম থেকে বেরিয়ে এসে ঐশিক আর ত্রিনাকে বলল, সব ঠিক আছে, সংকল্প এখন কিছু সময় ঘুমোবে। ত্রিনা বলল, ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। রুমের মধ্যে তখন প্রশস্তি সংকল্পের হাত ধরে বসে আছে আর সমানে কেঁদে চলেছে। চার মাস পরে টেস্টি পেস্ট্রির সামনে ভিড় ঠিক করছে। হেডসেফ সংকল্পের বানানো পেস্ট্রি খাওয়া ছাড়াও এই ভিড় হওয়ার আর একটি কারণ ছিল। সদ্য বিউটি পেজেন্ট বিজয়ী প্রশস্তি আজ এই টেস্টি পেস্ট্রিতে এসেছে। তার আসার কারণ অবশ্য সবাই জানে। প্রশস্তি তার বয়ফ্রেন্ড টেস্টি পেস্ট্রির হেডসেফ অর্থাৎ মালিক সংকল্পের সাথে দেখা করতে এসেছে।
সেই ভিড় দেখতে দেখতে কিচেনে বসে ঐশিক বলল, দাদাভাই কি লাকি বল, ওর গার্লফ্রেন্ড কত ফেমাস, আর আমার গার্লফ্রেন্ড। ঐশিক বিরক্তি ভরা মুখে তৃণাকে দেখতে তৃণা হাসি মুখে এগিয়ে এসে তার গালে ক্রিমটা লাগিয়ে দিয়ে বলল, তোর গার্লফ্রেন্ডও একদিন ফেমাস হবে, দেখে নিস। দ্য ফেমাস পেস্ট্রি সেফ তৃণা। সে আনন্দে আপ্লুত হয়ে নিজে নিজেই হাততালি দিতে লাগলো। ঐশিক তার কপালে চামচ দিয়ে টোকা মেরে বলল, তুই আর কোথাও ফেমাস হোস না হোস, আমার মায়ের কিচেনের কিচেন কুইন তুইই হবি। সেই সময় কিচেনের দরজা ঠেলে সংকল্প আর প্রশস্তি হাসতে হাসতে এলো। প্রশস্তি বলল, কথা পরে হবে, আগে সবাই টেস্ট করো। ঐশিক, তোমার দাদা ভাইয়ের নতুন রেসিপির পেস্ট্রি টেস্ট করো। সবাই টেস্ট করে পরম আস্বাদে আঙুল চাটতে লাগলো। প্রশস্তি সংকল্পকে খাইয়ে দিতে সে বলল, নট ব্যাড, পরের বার লেবুর টকটা আরেকটু কম দেব। এই দাদাভাই, এই পেস্ট্রিটা তুই তোদের বিয়ের মেনুতে রাখিস। হ্যাঁ। ঐশিক এটা বলতেই সংকল্প হেসে বলল, আমি তো ভেবে রেখেছি তোদের বিয়ের মেনুতে এটা রাখবো। এটার নামও তোদের স্কুলের সময় থেকে ফ্রেন্ডশিপ মনে করে রেখেছি, প্রেম নস্টালজিয়া। প্রেম নস্টালজিয়া, বাহ, নামটা একদম পারফেক্ট কিন্তু দাদাভাই। কিন্তু আমার তৃণার নয়, তোর আর প্রশস্তিদির স্কুলের ফ্রেন্ডশিপের জন্যই প্রেম নস্টালজিয়া। নস্টালজিয়া, প্রেম নস্টালজিয়া। হয়তো সে তোমার অপেক্ষায় বসে আছে এতদিন। যাও, তাকে গিয়ে একবার তো বলো ভালোবাসি। হয়তো সে তোমার অপেক্ষায় বসে আছে এতদিন, পুরনো প্রেম ফিরে পাবে বলে। যাই হোক, সংকল্প আর প্রশস্তি দুজন দুজনকে দেখে লাজুক হেসে একে অপরকে স্কুল সময়ের সেই নস্টালজিয়া বন্ধুত্বের স্মৃতিমাখা পেস্ট্রি খাইয়ে দিল। সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট আর কয়েক সেশনে এই 4 মাসের মধ্যে সংকল্প সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। সেদিন সে যা বলেছে, পরে তার ক্লাস 10-এ সেই স্মৃতিগুলো মনে পড়ে গেলেও সেই প্রসঙ্গে প্রশস্তি আর তাকে কিছু বলেনি। স্কুলের ওই সময় যে প্রচণ্ড মানসিক ও শারীরিক নির্যাতন তার উপর হয়েছিল, তাতে এত কষ্ট পেয়ে সংকল্প তার স্মৃতি থেকে সেই লজ্জা আর অপমানের মুহূর্তগুলো মিটিয়ে দিতে গিয়ে নিজেকে মনের ভিতরে এমনভাবে আটকে রেখেছিল যে তার টেস্টের ফিলিং তাতে চলে যায়। কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে কনফিউশনের পরে তার মন থেকে সেই লজ্জা আর গ্লানি, যা সে এতদিন মনের মধ্যে জোর করে চেপে রেখেছিল, কিছুতেই যা মনে করতে চায়নি, সেই দুঃসহ অতীত বেরিয়ে আসতে সংকল্প এখন হালকা বোধ করছে। আর তারপরে ধীরে ধীরে তার মানসিক অবস্থা স্থির হওয়ার সাথে টেস্ট ফিরে আসতে শুরু করে। এর পরের সেশনগুলিতে সাইকিয়াট্রিস্ট তাকে আত্মগ্লানিতে না ভুগে লজ্জা, অপমান ও হতাশা থেকে মুক্ত হয়ে নিজেকে কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে ভালো থাকতে হয়, সেগুলো বলে দেন। সংকল্পও সেগুলো ফলো করে। এছাড়াও এখন টেস্টি পেস্ট্রিতে একটা হেল্পলাইন চালু করা হয়েছে, যেসব স্কুল ও কলেজ পড়ুয়ারা বাড়িতে, স্কুলে ও কলেজে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার অথচ লজ্জা ও দুর্বলতাবশত কাউকে কিছু বলতে পারে না, তারা এই হেল্পলাইন নম্বরে কল করলে তাদের কাউন্সেলিং সহ সঠিক পরামর্শ দান করা হয়, আর তাদের পরিচয়ও গোপন রাখা হয়। কখনো যদি অবস্থা গুরুতর হয়, তখন সেই মতো ব্যবস্থাও এই হেল্পলাইন থেকেই নেওয়া হয়। প্রয়োজনে পুলিশের সাহায্যও নেওয়া হয়। এই হেল্পলাইনটা ঐশিক দেখাশোনা করে। সমাজে যাতে সংকল্পের মতো নরম মনের ও শান্ত স্বভাবের যারা, তারা ভালোভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জন্য টেস্টি পেস্ট্রির এই উদ্যোগ ও চেষ্টা। এছাড়াও সদ্য বিউটি কন্টেস্ট বিজয়ী প্রশস্তিও নানা স্কুলে কলেজে গিয়ে স্টুডেন্টদের সাথে এই প্রসঙ্গে কথা বলে, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে। সে ক্লাস 10-এ তার প্রিয় বন্ধুকে যেই কারণে হারিয়েছিল, প্রশস্তি চায় না আর কেউ তার মতো সেই ভালো বন্ধু হারানোর যন্ত্রণা পাক। ভালো বন্ধুকে বন্ধু হিসেবে পেয়ে যাতে সেই বন্ধুত্ব চিরকাল বজায় থাকে, সেটাই এখন সংকল্প আর প্রশস্তির মুখ্য উদ্দেশ্য। যাই হোক, সংকল্প ও প্রশস্তির স্কুল লাইফের সেই বন্ধুত্ব প্রেম নস্টালজিয়ার পথ পেরিয়ে আগামী মাসে পরিণয় বন্ধনে পরিণত হতে চলেছে। হ্যাঁ, আপনাদেরও কিন্তু নিমন্ত্রণ রইল। এই দুই বন্ধু জীবনসঙ্গী রূপে একসাথে জীবনের পথ চলবে, আর তাদের সেই পথে পরের বছর চলা শুরু করবে ঐশিক ও তৃণা। আপাতত টেস্টি পেস্ট্রিতে এই 4 জন হাসি মুখে পেস্ট্রি খেতে ব্যস্ত,
আর আপনারাও যদি পেস্ট্রি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সংকল্পের টেস্টি পেস্ট্রিতে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং জানাতে পারেন এই গল্পটি আপনাদের কেমন লাগলো। হ্যাঁ, শেষমেশ হ্যাপি এন্ডিং। এতক্ষণ শুনছিলেন লেখিকা পদ্মরাগের কলমে লেখা এক নস্টালজিক গল্প, প্রেম নস্টালজিয়া। বিভিন্ন চরিত্রে তুহিন, অভিজিৎ, সুচিস্মিতা, দিব্যেন্দু, খুশি, রাজ, রূপা, মিহির এবং পৌতুষা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।